আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের নিয়মিত আয়োজন দিগন্ত বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান। এই অনুষ্ঠানে সাধারণত দিনের গুরুত্বপূর্ণ কোনো ঘটনার বিশ্লেষণ করা হয়। এখানে একটি ঘটনা অথবা একাধিক ঘটনা নিয়েও আমরা বিশ্লেষণ করে থাকি। আজকের বিশ্লেষণের বিষয়, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে তলব করেছে ভারত। আরেকটি বিষয় হচ্ছে যে ওসমান হাদিকে হত্যা চেষ্টা মামলা সর্বশেষ অবস্থা, তার শারীরিক অবস্থা, সবকিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকনের সাথে। সালেহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আজকে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারকে ভারত তলব করেছে, তো সেখানে কেন তলব করেছে এবং সেখানে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলো আপনার কাছে কি তথ্য আছে যদি একটু বিস্তারিত বলতেন। এই বিষয়ে তো আসলে ওইভাবে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তো মনে হচ্ছে যেটা যে নিরাপত্তা বিষয়টা কিছুটা, নিরাপত্তা বিষয় তো কথা হবে, এটা তো কমন একটা বিষয়। তো মনে হচ্ছে যে কয়েকদিন আগে যে বাংলাদেশস্থ যে হাই কমিশনার ছিলেন ভারতের, ওনাকে তলব করা হয়েছিল। তো ওনারা একটু ক্ষমতা দেখাই দিলেন আর কি, যে আমরাও তলব করতে পারি। এখন ওনরা কোন ইস্যুতে তলব করেছে এটা আসলে এখনো ক্লিয়ার না। বিষয়টা হচ্ছে যে কমন কিছু ইস্যু থাকে, যেমন নিরাপত্তার ইস্যু সহ সীমান্ত ইস্যু, এগুলো কমন কিছু ইস্যু থাকে। কিন্তু আমাদের যে ইস্যুটা ছিল সেটা কিন্তু একেবারে অরিজিনাল ইস্যু। অরিজিনাল ইস্যু এই যে ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার পরে যারা গুলি করেছে তারা কিন্তু তাৎক্ষণিক ওখানে গিয়ে ভারতে পালিয়ে গেছে। এরকম এখনো আমরা কনফার্ম না, বাট এইটাই সর্বজন যেটা বলছে, এটা যে তারা ওসমান হাদিকে গুলি করার পরে তারা ভারতে পালিয়ে গেছে। তো দেখেন যে ভারতে শুধু ওসমান হাদিকে হত্যা প্রচেষ্টার সাথে যারা জড়িত তারাই যে পালাইছে সেটা না, কিন্তু ভারতে বাংলাদেশের হাজার হাজার সন্ত্রাসী দুর্নীতিবাজ এখন ভারতে অবস্থান করছে, যারা বাংলাদেশের দুর্নীতির সাথে জড়িত ছিল। শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজির অভিযোগ আছে, এরা এখন ভারতে আশ্রয় নিয়েছে। তারপরে এরকম যারা এমনি কিলার, তারপরে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, এরকম হাজার হাজার অপরাধী এখন ভারতে আছে। তো এখন বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনারকে তো বাংলাদেশ তলব করতেই পারে, জিজ্ঞাসা করতে পারে যে তোমার দেশে আমার এখানকার সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটেরা, দুর্নীতিবাজ, মানবতা বিরোধী অপরাধী, তাদেরকে আশ্রয় কেন দিচ্ছ? এটা জিজ্ঞাসা করতে পারে না? করতে পারে। বাংলাদেশ এটা জিজ্ঞাসা করার অধিকার আছে, যে কারণে বাংলাদেশ ভারতীয় যিনি হাই কমিশনার আছেন ওনাকে তলব করছিলেন। তা আমার মনে হয় এই যেহেতু ওনারা তো বাংলাদেশকে পাত্তাই দেন না, ওনারা তো মনে করেন যে এটা কি করবে, ছোট একটা রাষ্ট্র, ওখানে আমি যা বলবো তাই হবে। এতদিন তো তাই হয়েছে। গত 16 বছর আমরা কি দেখেছি? ভারত যেটা চেয়েছে সেটাই হয়েছে। ফালানিকে হত্যা করে লাশ ঝুলাই রাখছে সীমান্ত কাঁটাতারের বেড়ার উপর। তো আমরা কিছুই করতে পারিনি। আন্তর্জাতিকভাবে আমরা এটার জন্য যে দেন দরবারটা, সেটা পর্যন্ত আমরা করতে পারিনি। আমাদের নতজানু যে পররাষ্ট্রনীতি, সেই কারণেই কিন্তু আওয়ামী লীগ সেটা করতে পারেনি। তো এখন তো ওই অবস্থা নাই। যারা ভারতীয় দালাল ছিল, ভারতীয় চর ছিল, আছে, এখনো কিছু আছে, দালাল চর এখনো আছে। সবাইকে তো উচ্ছেদ করা যায়নি, সবাইকে বিচারের আওতায় আনা যায়নি, অনেক আছে। তো ওনরা ওই একটা কারণে হয়তো এখন দেখছে যে আমাদের হাই কমিশনারকে তোমরা তলব করছো, আমরা একটু তলব করি আর কি। এই আচ্ছা, আর একটা বিষয়, আজকেই বাংলাদেশের সবচেয়ে বড় ভিসা সেন্টার, ভারতীয় ভিসা সেন্টার, এটা বাংলাদেশের ভারতীয় ভিসা সেন্টার, এটা বন্ধ হয়ে গেছে।
এটা তাদের ভিসা কার্যক্রম অলমোস্ট তো ট্যুরিস্ট ভিসা সহ অনেক ভিসাই তাদের কার্যক্রমটা বন্ধ আছে এই সরকারের মানে গত সরকারের পরিবর্তনের পরে। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন যে আগামীতে কি বাংলাদেশের নাগরিকদের আসলে ভারতে যাওয়াটা কি বন্ধ হয়ে গেল এর মাধ্যমে, নাকি তারা আবার ভিসা কার্যক্রম শুরু করতে পারে? না, বন্ধ হয়ে যাবে, তারা তো অবৈধভাবে অনেকেই দিয়ে যাচ্ছে না। এই যারা মনে করে আওয়ামী লীগের পান্ডা যারা ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে, বা এই সন্ত্রাসীরা যারা আশ্রয় নিয়েছে, মনে করেন যে ওসমান হাদিকে যারা গুলি করছে তারা যে গেছে, তাদের ভিসা লাগছে? তাদের ভিসার দরকার হয়েছে? কারোই দরকার হয়নি, দরকার হয় নাই, তারা চলে গেছে। তো এই যে শেখ হাসিনা যে পালাইয়া ভারতে গিয়ে আশ্রয় নিলেন, ওনার ভিসার দরকার হয়েছিল? হয় নাই। তো ওনারা এখন কিছু মানুষ আছে ভ্রমণ পিপাসু, কিছু মানুষ ওইখানে আগে চিকিৎসার জন্য যাইতো, তো এখন তো আর চিকিৎসার জন্য এখন যাচ্ছে, এখনো অল্প, খুবই অল্প। সেটা হচ্ছে আগে যারা চিকিৎসার জন্য ওখানে ছিলেন, ডাক্তারের কাছে গেছেন, তারা হয়তো চেক আপের জন্য ফার্দার যে চিকিৎসাটা সেটার জন্য যাচ্ছেন। আর ভ্রমণ পিপাসু যারা আছেন বাংলাদেশের, তারা তো অনেকেই এখন ওই ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তো এই জন্য দেখি মাঝে মধ্যে ওখানে কিন্তু ওই যে আন্দোলন সংগ্রাম হচ্ছে। আমি যেটা শুনছি যে কলকাতার ম্যাক্সিমাম ওই যে আবাসিক হোটেলগুলো নাকি এখন না খাই আছে, এবং অনেক হাসপাতাল নাকি এখন কলকাতার রোগী পাচ্ছে না। কলকাতার বাংলাদেশ নির্ভর যে এরিয়াটা, যেখানে বাংলাদেশের ভিজিটররা সবচেয়ে বেশি যেত আর কি, সেই এলাকার ব্যবসা বাণিজ্য অনেকটা এখন বন্ধ হওয়ার উপক্রম না। হ্যাঁ, শুধু কলকাতার না, কলকাতা, তারপরে দার্জিলিং এর যে একটা বিশাল অংশ, শিলিগুড়ি, শিলং এর একটা অংশ, তারপরে যেখানে চিকিৎসা হয়, বিশেষ করে আপনার হাসপাতালগুলোর আশেপাশের যে এলাকাগুলো আছে, সেই জায়গাগুলো তো এখন ভিজিটর অনেক কমে গেছে। আমি একটা বিষয় বুঝি না যে বাংলাদেশের মানুষের এই ভারতে যাইতে হবে কেন চিকিৎসার জন্য, আর বাংলাদেশের মানুষের ভারতে যাইতে হবে কেন ঘোরার জন্য? ঘোরা তো বাংলাদেশেই তো ঘোরার জায়গার শেষ নাই। মনে করেন যে প্রত্যেক বছর যদি একটা দুইটা জায়গায় যায়, তা তো ঘুরে শেষ করতে পারবো না জীবদ্দশায়। তো ভারতে ঘুরতে যাওয়া লাগবে, কি আছে ওখানে? আমি কখনো যাই নাই। হ্যাঁ, আমি কখনো যাই না। তো মাঝে মধ্যে দেখি যে এখনো তো ওই অনেক জায়গা আছে, অনেক ভ্রমণ পিপাসু যারা আছেন তারা বলে থাকেন যে পুরো ভারতটা যদি একবার ঘুরতে পারে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক বিশ্ব তারা ভ্রমণ হয়ে যায়। মানে ভারতের এমন কিছু জিনিস আছে আর কি, সাগর থেকে শুরু করে পাহাড়, আবার বরফ আছে, একই সাথে আবার মরুভূমি আছে, অনেক কিছু একসাথে ভারতে দেখা যায়। এইরকম যারা পর্যটক আছেন, যারা যাচ্ছেন, তারা এই বিষয়টা এখন তো এখন সাগর কি আমার দেশে নাই? পাহাড় কি নাই? বরফ নাইল নাই? আর মরুভূমি তো হচ্ছে। ভারত পদ্মা এই যে ব্যারেজ গুলো দিছে, তো মরুভূমি তো উত্তরাঞ্চল তো অর্ধেক মরুভূমি হয়ে গেছে। তো ভারত তো এই একটা জায়গায় উপকার করতেছে, মরুভূমি দেখার জন্য ভারতে যাওয়া লাগবে না। আচ্ছা, এখন আপনার কাছে ওসমান হাদির মামলার সর্বশেষ অবস্থাগুলো আমরা একটু জানতে চাই। এখন বিভিন্ন জায়গা থেকে যে সংবাদগুলো আসতেছে, এটা আসলে অনেকটা বিভ্রান্তিকর, বা মানুষ আসলে বিশ্বাস করতে পারছে না যে আসলে তার মামলার অবস্থাটা কোথায় আছে, আসামিরা কোথায় আছে, বা মামলার তদন্তটাই বা কিভাবে চলতেছে। আপনার কাছে, আপনি যেহেতু ক্রাইমের রিপোর্টও করেন, তো সেক্ষেত্রে আপনার কাছে কি আপডেট আছে? আসামি আমি যতটা জানি, আসামি দেশে নাই। আসামি পালাই গেছে, এবং আসামি ওই দিনই সব আগেই ঠিকঠাক করে রাখা, কোন রুটে যাবে, কিভাবে যাবে, সব ঠিকঠাক করে রাখা। এবং সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে যে আসামির বাবা মা তো অ্যারেস্ট হয়েছে, আপনি জানেন। এবং আসামি ফয়সাল, যে মানে একজনের বাবা মা, ফয়সাল কিন্তু ওই তার বাপের কাছে আরো 5টা অস্ত্র রাখছিল, ওর থেকে 3টা অস্ত্র উদ্ধার হয়েছে। এখন বোঝা যাচ্ছে যে এরাই জড়িত। এর বাইরে এই ফয়সালের আর আমিরের বাইরে আর কেউ আরো আছে, অনেকেই আছে, কিন্তু মূল যে শুটার ফয়সাল, এটা তো স্পষ্ট। তার বাবার কাছ থেকে আরো 3টা অস্ত্র উদ্ধার করা হয়েছে, এটা তার বাপের জিম্মায় রাখছিল। দেখেন, মানে এইসব শয়তান, এরা তো ওই নিজেরা তো পার পেয়ে গেল, হয়তো জীবনে আর বাংলাদেশে আসবে না, আসলেও পালাই আসবে, আবার পালাই যাবে, হয়তো আরো আসবে, হয়তো ক্লিক করে আবার ভারতে গিয়ে আশ্রয় নেবে। ভারত তো আশ্রয়দাতা এইসব কিলারদের। এটা তো এর পিছনে মানে তাদেরকে গ্রেপ্তার হওয়া না হওয়া, এইটার চেয়ে মানে নেপথ্যে যারা ছিল তাদেরকে খুঁজে বের করা। এদের খুঁজে বের করবেন কেমন? তো এই যে আওয়ামী লীগের বড় বড় যেগুলো পান্ডা আছে, নানকের নির্দেশেই তো এটা হয়েছে, এটা আপনার পত্রিকায় দেখেছেন।
মিডিয়াগুলোতে দেখেছেন। এবং আজকে তো- আমাদের নয় দিগন্তে এই সংক্রান্ত রিপোর্টও হয়েছে, হ্যাঁ, তো তো করা হয়েছে এটা। হ্যাঁ, তো তাদেরকে কেমনে পাবেন? তারা তো আগেই ভারত সহ বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়ে আছে। ওখান থেকে তারা বলে দেয় যে তোমরা অমুককে খুন করো, অমুককে খুন করো, সেইভাবে খুন করে। তারা চাচ্ছে এই দেশটা স্থিতিশীল কোনো পরিস্থিতিতে যাতে না যায় আর কি, স্থিতিশীল অবস্থায় না যায়, সেটা তারা তো চেষ্টা করবেই। তাদেরকে আপনারা এইভাবে বিপ্লব করে অভ্যুত্থান করে তাদেরকে দেশ থেকে তাড়াইছেন, আর মনে করেন যে আপনাদেরকে সুস্থে ঘুমাইতে দেবে তারা? আওয়ামী লীগ কি এই নেচারের? আওয়ামী লীগ কি মনে করেন মাপ চাবে? আওয়ামী লীগকে কি এই যে বিচার করতেছেন আপনারা, আপনার কি মনে হয় যে ভারত শেখ হাসিনার ফেরত দেবে? মোটেই দেবে না, কোনো দিনও দেবে না। এমনি শেখ হাদির হাসিনার শারীরিক ফেরত। অবস্থাটা কেমন এখন, সর্বশেষ শারীরিক হাদির অবস্থা? সর্বশেষ আজকে যেটা আমি খোঁজ নিলাম সেটা হচ্ছে শারীরিক অবস্থা একই আছে, তার একটা মেজর অপারেশন লাগবে ব্রেইনে। এই অপারেশনটা একমাত্র লন্ডন এবং আমেরিকায়, নিউ ইয়র্কে এই অপারেশনটা হয়। সিঙ্গাপুরে যেখানে আছে ওখানে এই অপারেশন সম্ভব না। তো হাদির পরিবারের যেটা ইচ্ছা সেটা হচ্ছে লন্ডনে নিয়ে এই অপারেশনটা ওনারা করাইতে চান। আমার মনে হয় সরকার সেদিকে দৃষ্টি দেবে। হ্যাঁ, যেখানে ভালো হয়, হাদির সুচিকিৎসা হয়, সেটা মনে হয় সরকার করবে সেটা। এটা আমার তারপরে এইটাই বিশ্বাস। ইনকিলাব মঞ্চ থেকে যে সর্বশেষ যে বিবৃতি দেওয়া হয়েছে, এইটাই মূলত সাদির সর্বশেষ অবস্থাটা আর কি। জি, আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আজকে হাসানুল হক ইনু, আগের সর্বশেষ আওয়ামী লীগ আমলের যে তথ্যমন্ত্রী, সে নিজের বিচারটা টিভিতে সরাসরি সম্প্রচারের দাবি জানিয়েছেন। দাবি জানাইছে, এটা আবার এর মধ্যে কি আছে, এর যে দাবি জানাইলো এর মধ্যে কি আছে সেটা দেখার বিষয়। মানে সে কি বুঝাইতে চাচ্ছে তার বিরুদ্ধে যে বিচারটা হচ্ছে সেটা বৈধ না, বা তার বিরুদ্ধে অপবিচার হচ্ছে? আসলে তো সেটা না। আওয়ামী লীগ যতগুলো অপকর্ম করেছে, হত্যা, গুম, খুন, হ্যাঁ, দেশের টাকা লুটপাট, এই সেই, এর প্রত্যেকটা দায় ইনুকে নিতে হবে। এটা হল বাস্তবতা, ইনুকে নিতে হবে। এবং দেখেন না, এই ইনু মানে আমাদের বেগম জিয়া থেকে শুরু করে আওয়ামী বিরোধী, আওয়ামী ঘরানার বিরোধী যে নেতারা ছিলেন, ম্যাক্সিমাম নেতাদের চরিত্র হনন করতেন এই ইনু, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা মানে জায়গায়। তো এখন হয়তো একটু সাধু সাজার চেষ্টা করতেছে যে আমার বিচারটা যাতে জাতি জানতে পারে, দেখতে পারে। আচ্ছা, আরেকটা বিষয়, এটা একটা ভণ্ডামি। আরেকটা বিষয়, বিচার কার্য সরাসরি সম্প্রচার করবে কেন? এটা কি কোনো নিয়মে আছে নাকি? এর আগে তো কখনোই হয় না। বিচার নিয়ে কেউ কথা বলার কোনো উচ্চারণ করার মতো ক্ষমতা আছে? বিচার তো বিচার, তা আদালত বুঝবে। আদালতে সাক্ষী যারা থাকবে তারা সাক্ষ্য দেবে, আদালতে যারা আইনজীবী থাকবেন তারা শুনানি করবেন, তারা আইনের মারপ্যাচে কথা বলবেন। যদি ইনু মানে কোনো অন্যায় করে না থাকেন তাহলে তার কিছু হবে না, আর যদি অন্যায় করে থাকেন অবশ্যই তার বিচার হবে। এটা তো বাস্তবতা। আচ্ছা, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে ইলিয়াস আলীকে গুম করার পরে হত্যা করা হয়েছে বলে একটা সংবাদ আসছে আজকে। তো এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে? ইলিয়াস আলীকে তো গুম করে হত্যা করা হয়েছে, এটা তো ওই সময় আমরা বলছি। এরপরে নানা জনে নানাভাবে বলে এই ইলিয়াস আলী অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে। আসলে ইলিয়াস আলী কোথাও নাই। ওনাকে যেদিন গুম করা হয়েছে, গুমের পর হত্যা করা হয়েছে। এটা আমরা ওই সময় কোথায় হত্যা করা হয়েছে বা কোথায় লাশ ফেলে দেওয়া হয়েছে, এই ধরনের কিছু? এইটা হচ্ছে এখন যারা হত্যার সাথে জড়িত তাদের তো অনেকেই অ্যারেস্ট আছে, তাদের জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। এবং আমার মনে হয় যে সেটা তো এখন যারা এই যে অপরাধ ট্রাইব্যুনালে যারা আছেন তারা হয়তো এইসব তথ্য জানেন। এটা মামলা শুরু হলে মনে হয় আমরা আরো বেশি আপডেটটা পেয়ে যাব, বিস্তারিত জানতে পারবো। হ্যাঁ। তো সালেহাগুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এরপরে থাকছে দিগন্ত প্রাইম টাইম। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।